মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা, আমি জলিল স্যার মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে হাজির হলাম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর প্রি-টেস্টের যে সিলেবাস, সেই সিলেবাস থেকে পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বেশ কয়েকটি পর্ব আমি তোমাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করতে চাই। আমি আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা ক্লাস যদি তোমরা ভালোভাবে করো তাহলে এই অধ্যায় থেকে তোমাদের সমস্যা মোটামুটি আমি দূর করতে পারবো আশা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, মূল ক্লাসে ফিরে যাবার আগে তোমাদের একটি কথা ভালোভাবে স্মরণ করিয়ে দিই। তোমরা যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমরা যত তাড়াতাড়ি পারো ভিডিওটা শেয়ার করে দাও এবং ভিডিওটাতে লাইক দিয়ে দাও, যাতে তোমাদের অন্য বন্ধুরা তাড়াতাড়ি এই ভিডিওটা পেয়ে যায়, কারণ ক্লাসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কঠিন পদার্থের তাপজনিত প্রসারণ 3 ধরনের হয়। তাপ দিলে যে কোনো পদার্থেরই প্রসারণ ঘটে, কিন্তু কঠিন পদার্থের প্রসারণ 3 ধরনের হয়। একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, একটা হলো ক্ষেত্রফল প্রসারণ, আর একটা হলো আয়তন প্রসারণ। তো তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের 3 ধরনের যে প্রসারণ হয়, এই প্রসারণ কাকে বলে এটা খুব একটা পরীক্ষায় আসে না। তবে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হলো প্রসারণ সহগ কি, এই প্রশ্নগুলো চলে আসে। তো আমরা এজন্য সিরিয়ালি অর্থাৎ ধারাবাহিকভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ এই বিষয়গুলো আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে যে আলোচনাটা হবে সেটা হলো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে সেটা বোঝার জন্য আমাদেরকে আগে কিছু বিষয় চিন্তা করতে হবে। খেয়াল করো, মনে করো একটা ধাতব দণ্ড নেওয়া হলো। এই ধাতব দণ্ডটার আদি দৈর্ঘ্য হচ্ছে L1। তাপ দেওয়ার পূর্বে এটার দৈর্ঘ্য হলো L1। এখন যদি এই দ্বন্দ্বটাকে আমরা তাপ দেই, তাহলে তাপ দিলে দেখা যাবে দ্বন্দ্বটার দৈর্ঘ্য অনেকটাই বেড়ে যাবে। এখানে ছবিতে অনেকটাই বেড়ে গেছে, আসলে এত বাড়বে না, সামান্যই বাড়ে। তাহলে খেয়াল করে দেখো, যদি আমরা একটা ধাতব দণ্ডকে তাপ দেই, কোনোভাবে যদি তাপ দেই, তো তাপ দিলে তার দণ্ডটার দৈর্ঘ্য বেড়ে যাবে। ধরো নতুন দৈর্ঘ্যটা হলো L2। এই দণ্ডটার দৈর্ঘ্য যেটা ধরবো আমরা, এই দণ্ডটার দৈর্ঘ্য একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা হলো L2। আর তাহলে বাড়লো কত? এই যে এইখানে যে একটা অংশ রয়েছে, এতটুক যে অংশটা, এই অংশটা আসলে বেড়ে গেল, এটা হলো ডেল্টা এল। আবার বলছি, মনে করো একটা ধাতব দণ্ডের দৈর্ঘ্য L1। এই ধাতব দণ্ডটার দৈর্ঘ্য L1 থাকা অবস্থায় আমরা তাপ দিলাম। তাপ দেওয়ার জন্য এটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলো। তাহলে L2 থেকে L1 বিয়োগ করলে
কতটুকু দণ্ডের দৈর্ঘ্য বেড়ে গেল তা বের হবে। এটা হলো ডেল্টা এল। এইখান থেকে আমাদের বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে আমাদের ধরি L1 ধাতব দণ্ডের আদি দৈর্ঘ্য T1 ধাতব দণ্ডের আদি তাপমাত্রা L2 ধাতব দণ্ডের চূড়ান্ত বা শেষ দৈর্ঘ্য T2 ধাতব দণ্ডের চূড়ান্ত তাপমাত্রা। এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে আগে। এবার তাহলে আমরা যদি বলি তাহলে দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি কতটুক হলো, তাহলে এটাকে আমরা ধরবো ডেল্টা এল, মানে হচ্ছে L2 মাইনাস L1। তারপরে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা প্রসারণ, এটা ধরবো আমরা ডেল্টা টি ইকুয়াল টু ধরবো T2 মাইনাস T1। তাহলে একটা পদার্থের আদি দৈর্ঘ্য L1, তাপ প্রয়োগ করার পর দৈর্ঘ্য হলো L2 থেকে L1 বিয়োগ দিলাম, তাহলে পাওয়া গেল দৈর্ঘ্য প্রসারণ। আর ওই যে তাপমাত্রা ছিল T1 হলো T2, এই দুইটা বিয়োগ করলে পাওয়া যাবে ডেল্টা টি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি। এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এবার আমাদের দেখা গেল যে বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে পদার্থের তাপজনিত প্রসারণ ওই পদার্থের দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তাহলে আমরা এখন লিখতে পারবো পরীক্ষায় দেখা গেছে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ তার আদি দৈর্ঘ্য ও তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে পরীক্ষায় দেখা গেছে যে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারবো এই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ডেল্টা এল সমানুপাতিক আদি দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রার পার্থক্য ডেল্টা টি। তাহলে দৈর্ঘ্য প্রসারণটা হয় আদি দৈর্ঘ্যের সমানুপাতিক এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এখান থেকে আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেব। তাহলে ডেল্টা এল সমান একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটা হলো আলফা। তাহলে আলফা ইন্টু L1 ডেল্টা টি। এইবার এইখান থেকে আলফা বের করতে হবে। এখানে আলফা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, বা এখান থেকে নিয়ে আসো আলফা
L1 ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা এল, বা আলফা ইকুয়াল টু ডেল্টা এল বাই L1 ডেল্টা টি। তাহলে আমাদের আলফা বের হয়ে গেল। এখানে আলফা কি? এখানে আলফা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই আলফাকেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। কিন্তু আমাদের এভাবে সংজ্ঞা দিলে হবে না, সংজ্ঞাটা আমাদেরকে ভাষায় প্রকাশ করতে হবে সুন্দরভাবে। তাহলে এখন এই দৈর্ঘ্য প্রসারণ সহগের আমরা সংজ্ঞা দেব, দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা তৈরি করব। এই সংজ্ঞা তৈরি করার জন্য আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে এখানে L1 ডেল্টা টি এবং ডেল্টা এল এই তিনটা রাশির উপরই আলফা এর মান নির্ভর করে। সুতরাং এখানে এই তিনটার মান আমাদেরকে ধরে নিতে হবে, ধরে নিয়ে এটার সংজ্ঞাটা তৈরি করতে হবে। খেয়াল করে দেখো, আমরা জানি আলফা ইকুয়াল টু ডেল্টা এল বাই L1 ডেল্টা টি, এই হলো সূত্র। তো এখন যদি L1 1 মিটার ধরা হয়, ডেল্টা টি 1 কেলভিন ধরা হয়, তাহলে উপরে যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটাতে মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে আলফা ইকুয়াল টু, উপরে থাকবে ডেল্টা এল, নিচে 1 মিটার, ডেল্টা টির মান বসাবো 1 কেলভিন। তাহলে দেখা গেল যে আলফা এর মানটা ডেল্টা এল এর সমান হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, যদি সমীকরণটাতে L1 এর মান 1 মিটার, ডেল্টা টি এর মান 1 কেলভিন বসানো হয়, তাহলে আলফা এর সংখ্যা মান ডেল্টা এল এর সংখ্যা মানের সমান হয়ে যায়। এখান থেকে আমরা বলতে পারি 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে ওই বস্তুটির দৈর্ঘ্য যতটুকু প্রসারিত হয় তাকে তার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাহলে সংজ্ঞা আমরা কি লিখতে পারি? সংজ্ঞায় আমরা এভাবে বলতে পারি। তাহলে ওই সংজ্ঞাটা আবার আমরা দেই। তাহলে সংজ্ঞাটা, ওখান থেকে যে সংজ্ঞাটা আসবে সেই সংজ্ঞাটা লেখা যাবে। তাহলে সংজ্ঞাটা আমরা লিখব 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে ওই বস্তুর দৈর্ঘ্য যতটুকু প্রসারিত হয় তাকে তার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ
সহগ বলে। এবারের যে বিষয়টি আলোচনা হবে তা হলো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ। এই ক্ষেত্র প্রসারণ সহগ বোঝার জন্য আমাদের প্রথমে এই ছবিটা ভালো করে বুঝতে হবে। মনে করো একটা বস্তুর আদি ক্ষেত্রফল হচ্ছে A1। একটা ধাতব পদার্থ, এটার ক্ষেত্রফল হলো A1। ধাতব পাত, একটা ধাতব পাতের আদি ক্ষেত্রফল A1। এখন মনে করো এটাতে আমরা তাপ প্রয়োগ করলাম। তাপ প্রয়োগ করার পর দেখা গেল এই বস্তুটার ক্ষেত্রফল চারিদিকে বেড়ে গেল, দৈর্ঘ্য বাড়ল, প্রস্থ বাড়ল, কাজেই ক্ষেত্রফলটা বেড়ে গেল। তাহলে নতুন ক্ষেত্রফল হলো A2 তাপ দেওয়ার পর। তাহলে তাপ যখন আমরা দিলাম দেখা গেল তাপ দেওয়ার কারণে দৈর্ঘ্য প্রস্থ সবই বেড়ে গেল, অর্থাৎ চারপাশ থেকে এটার সাইজ বেড়ে গেল। নতুন ক্ষেত্রফলটা হলো A2 আর আদি ক্ষেত্রফল ছিল A1। A1 ধাতব পাতের আদি ক্ষেত্রফল। T1 ধাতব পাতের আদি তাপমাত্রা। A2 ধাতব পাতের চূড়ান্ত ক্ষেত্রফল। তাহলে ডেল্টা A এটা দাঁড়াবে ক্ষেত্র প্রসারণ। ডেল্টা A ক্ষেত্র প্রসারণ, এটা হচ্ছে A2 মাইনাস A1। আবার ডেল্টা T তাপমাত্রার পার্থক্য, এটা দাঁড়াবে T2 মাইনাস T1। তাহলে ওই আগের মতোই যে কোনো পদার্থের ক্ষেত্র প্রসারণ ওই পদার্থের আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। সুতরাং আমরা পাই পদার্থের ক্ষেত্র প্রসারণ ওই পদার্থের আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ ডেল্টা A প্রপোর্শনাল টু A1 ইন্টু ডেল্টা T। তো এখান থেকে সমানুপাতিক চিহ্নটাকে আমাদের তুলে ফেলতে হবে। তো সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়া হলে একটা মাস্ট ধ্রুবক আসবে। তাহলে ডেল্টা A সমান একটা ধ্রুবক নিব, এটা হলো বিটা A1 ডেল্টা T, বা বিটা ইকুয়াল টু ডেল্টা A বাই A1 ডেল্টা T। এভাবে আমরা ক্ষেত্র প্রসারণ সহগের সমীকরণ তৈরি করতে পারলাম। সংজ্ঞাটা তাহলে আমাদের লিখতে হবে কিভাবে? সংজ্ঞা, তাহলে এবার ক্ষেত্রফলের একক তো হলো মিটার স্কয়ার, তাহলে লিখতে হবে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে ওই বস্তুর ক্ষেত্রফল যতটুকু
প্রসারিত হয় তাকে তার উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ক্ষেত্র প্রসারণ সহগ বলে। কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ। এবার মনে করো একটা বস্তুর আদি আয়তন ছিল V1। তাহলে বস্তুটাকে আমরা এভাবে আঁকবো, ঘনবস্তু। তাহলে ঘনবস্তু ছবি এইভাবে আঁকতে হবে, 6টা তল দেখাতে হবে। একটা কঠিন বস্তু যার আদি আয়তন হলো মনে করি V1, আদি আয়তন V1। এখন তাপ প্রয়োগ করার পর দেখা গেল এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো বেড়ে গেল। তাহলে পুরো বস্তুটারই আয়তন বৃদ্ধি পেল। তাহলে দেখা গেল তাপ প্রয়োগের পর এই বস্তুটার যে কয়টা তল ছিল সে তল সবগুলো তলই বেড়ে গেল। এভাবে ছবিটা এঁকে দিলাম, তল এই তলটা বেড়ে গেল। তাহলে আবার এই দিকে যে তলটা রয়েছে সেই তলের সাইজ বেড়ে গেল। আবার ডানে যেটা তল রয়েছে সেই তল, এক কথায় সবগুলো তলেরই ক্ষেত্রফল বেড়ে গেল। তো এখন সবগুলো তলের ক্ষেত্রফল বেড়ে গেলে পুরো বস্তুটার আয়তন বৃদ্ধি পেয়ে হলো V2। তাহলে প্রাথমিক আয়তন ছিল V1, তাপ প্রদানের পর আয়তন হয়ে গেল V2। তাহলে আবারও আগের মতো ধারণা সেভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে মনে করি T1 কঠিন বস্তুর আদি তাপমাত্রা V1 হবে কঠিন বস্তুর আদি আয়তন। এরপরে T2 কঠিন বস্তুর চূড়ান্ত তাপমাত্রা। V2 কঠিন বস্তুর চূড়ান্ত আয়তন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের বেলায় সূত্রগুলো মোটামুটি একইভাবেই প্রতিপাদন করতে হচ্ছে। অর্থাৎ ওই একই ধারণা, কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ ওই পদার্থের আদি আয়তন এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এই যে থিম বা এই যে ধারণা, এই ধারণা থেকেই কিন্তু বারবার সমীকরণগুলো তৈরি করা হচ্ছে। তাহলে ওই ধারণাটা আবার আমরা অ্যাপ্লাই করি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কতটুকু হবে? ডেল্টা টি, মানে বের হবে T2 মাইনাস T1। তারপরে আয়তন প্রসারণ এটা হবে ডেল্টা ভি, মানে V2 মাইনাস V1। তাহলে পরীক্ষায় দেখা গেছে যে কোনো পদার্থের আয়তন প্রসারণ ওই পদার্থের আদি আয়তন এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে সূত্রানুসারে আমরা পাই
সূত্রানুসারে আমরা পাই আয়তন প্রসারণ প্রপোর্শনাল টু v1 ইন্টু ডেল্টা টি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে সূত্রানুসারে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হলো ডেল্টা ভি প্রপোর্শনাল টু v1 ইন্টু ডেল্টা টি। এইখান থেকে আমাদেরকে আবার প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটা তুলে ফেলতে হবে। তাহলে ডেল্টা ভি সমান একটা ধ্রুবক আসবে, এটার নাম গামা v1 ডেল্টা টি। এখানে গামা হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এই গামা এর মানটা তাহলে কি দাঁড়াবে, বা গামা ইকুয়াল টু দাঁড়াবে ডেল্টা ভি বাই v1 ডেল্টা টি। তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো গামা ইকুয়াল টু ডেল্টা ভি বাই v1 ডেল্টা টি। এখানে গামা হলো একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে গামা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। একে কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ বলা হয়। তাহলে এবার এই গামা এর সংজ্ঞা আমাদেরকে ভাষায় প্রকাশ করতে হবে। এইভাবে যে সংজ্ঞাটা লেখা হলো সে অনুসারে লিখলে তো আর হবে না। আমাদেরকে বোঝানোর জন্য এটা আমি তোমাদেরকে বললাম যে গামা হলো আয়তন প্রসারণ সহগ, কিন্তু এর সংজ্ঞাটা আমাদেরকে বোঝার জন্য আবারও ওই একই চিন্তাটা করতে হবে, সেটা হলো একক আয়তন বলতে হবে। তাহলে সংজ্ঞা লিখব আমরা। সংজ্ঞাটা তৈরি করার জন্য এবার আমাদেরকে বলতে হবে 1 মিটার কিউব আয়তনের 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে ওই বস্তুর আয়তন যতটুকু প্রসারিত হয় তাকে তার উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে। তাহলে কি দাঁড়ালো, আমরা কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের সংজ্ঞা দিতে পারলাম। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের সম্পর্ক আমরা জানি কঠিন পদার্থের শুধু মাত্রা আছে, একটা মাত্রা, সেটা হলো দৈর্ঘ্য। আবার আয়তাকার বস্তু যেমন ধাতব পাত, এটার মাত্রা হলো 2, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ। আবার এটা ঘনবস্তু অর্থাৎ যেটার আয়তন আছে সেটার মাত্রা হলো 3, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। সেই হিসাবে কঠিন পদার্থের যেহেতু শুধু দৈর্ঘ্য রয়েছে তাহলে মাত্রা হবে শুধুমাত্র L। আর
ক্ষেত্রফলের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে তাহলে মাত্রা হবে এল ইন্টু এল, মানে এল স্কোয়ার। আবার আয়তনের মাত্রা হবে এল ইন্টু এল ইন্টু এল, তার মানে এল কিউব। সেই ধারণা থেকে আমাদের এই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগের সম্পর্ক একটু আঁচ করতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণকে 2 দিয়ে গুণ করলে ক্ষেত্র প্রসারণ সহগ পাওয়া যাবে। আবার দৈর্ঘ্য প্রসারণ সহগকে 3 দিয়ে গুণ করলে আয়তন প্রসারণ সহগ পাওয়া যাবে। কেন এই কথাটা বললাম? ওই যে একটু আগে বললাম যে মাত্রা, তাহলে যার মাত্রা 1 সে আলফা। মনে করো যে কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে আলফা। তো আলফাকে যদি এখন 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল বিটা, অথবা আলফাকে যদি এখন 3 দিয়ে গুণ করি তাহলে হলো গামা। তো সেই ধারণাটা আমরা কাজে লাগাবো। তাহলে আমরা জানি এখানে লিখব বিটা ইকুয়াল টু 2 আলফা, বিটা ইকুয়াল টু 2 আলফা, অথবা এভাবেও বলা যায় বা 2 আলফা ইকুয়াল টু বিটা, বা আলফা ইকুয়াল টু বিটা বাই 2। এই হলো সমীকরণ 1। এটা একটা ধারণা। আবার আমরা আরেকটা বলতে পারি, এবার লিখতে পারি গামা ইকুয়াল টু 3 আলফা, বা 3 আলফা ইকুয়াল টু গামা, বা আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে সমীকরণ আসলে 2। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি দুটোতেই আলফা এর মান বের করেছি। তো আলফা ইকুয়াল টু বিটা বাই 2, আবার আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2, এই সমীকরণ এবং সমীকরণ 2কে যদি আমরা এক জায়গায় করি তাহলে কি পাই? তাহলে পাই আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমরা কি লিখতে পারবো? সমীকরণ 1 ও 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে পাই আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে দেখা গেল এই সমীকরণটা সত্য, এটা সত্য, আবার এটা সত্য। একইভাবে এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এগুলো সবগুলোই যদি সত্য হয় তাহলে আমাদের লাস্টের যে সমীকরণ সেটাও সত্য। এবার বলো 3 এবং 2 এর যে লসাগু সেটা কত? তো 3 এবং 2 এর লসাগু হলো 6, অর্থাৎ 6। তাহলে এই যে 3 এবং 2 এদের লসাগু হলো 6। এখন 6 দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে 6 আলফা, 6 বিটা বাই 2, 6 গামা বাই 3। তাহলে কি হয়? এখন এই সমীকরণটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 6 আলফা ইকুয়াল টু, এখানে যদি 6 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে আর 2 দিয়ে ভাগ করলে হবে 3 বিটা, তাহলে 3 বিটা। আবার এখানে 6 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ, তাহলে 2 গামা, তাহলে 2 গামা। তাহলে নতুন আরেকটা সমীকরণ পাওয়া গেল। এইভাবে আলফা বিটা গামা এদের সম্পর্কগুলো জানা থাকতে হবে, কারণ অঙ্কগুলো করার জন্য এগুলো খুব জরুরি। কারণ আলফা দেওয়া থাকলে হঠাৎ করে বিটা বের করতে বলে, গামা দেওয়া আছে হঠাৎ করে তোমাকে আলফা বের করতে বলে। কাজেই আলফা বিটা গামা আমাদেরকে সমীকরণগুলো ভালো মতন মনে রাখতে হবে।